এই ছেলেটা প্রার্থনা নামে একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতো। টাইমও স্পেন্ড করবে, ফিজিক্যালি ইন্টিমেট থেকে শুরু করে সবকিছু করবে, কিন্তু রাঘবকে ও বিয়ে করতে পারবে না। শুরুতে রাঘব হাসি খুশি সবকিছু মেনে নিলেও পরবর্তী পদক্ষেপগুলো এতটা বলছিলাম 2022 সালে মুক্তিপ্রাপ্ত মুভি ইমোজির কথা। তাহলে চলুন আর পেছাল না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। এই ছেলেটার নাম রাঘব। একদিন ওর বন্ধুদের সাথে শপিং মলে ক্রিকেট ব্যাট কিনতে আসে। আমরা প্রার্থনা নামে একটা মেয়েকে দেখতে পাই, স্কেটিং করে কাজ করছিল। প্রার্থনা এই শপিং মলের একজন কর্মচারী। যেখানে একটা ছেলে একটা মেয়ের উপর অ্যাট্রাক্ট হয় ওর চোখ অথবা চেহারা দেখে, কিন্তু রাঘব প্রার্থনাকে পছন্দ করে ওর পাছা দেখে। প্রার্থনার পাছা দেখতেই রাঘব ওর প্রেমে পড়ে যায়। ক্রিকেট ব্যাট বল কেনার বাহানা করে প্রার্থনার সাথে কথা বলে। এরপর থেকে এটা না ওটার বাহানা বানিয়ে রাঘব প্রার্থনাকে দেখতে আসে। শপিং মলে আসলে তো আর খালি হাতে যাওয়া যায় না, একটা দুটো করে জিনিস আনতে আনতে ঘরে এত জিনিস জমে গেছে, এখন অনলাইনে 50% ডিসকাউন্ট দিয়ে জিনিসগুলো সেল করতে হচ্ছে। তবে এভাবে আর কতদিন? প্রার্থনা ওকে তেমন কোনো রেসপন্স দিচ্ছে না। তাই আজ রাঘব ডাইরেক্ট গিয়ে প্রার্থনাকে বলে, তোমার কাছে বিষয়টা হয়তো আজগুবি লাগবে, আমি আসলে প্রথমবারই এখানে শপিং করতে এসেছিলাম, আর এরপর যতবার এখানে এসেছি এগুলো ছিল শুধু বাহানা। হ্যাঁ, দেখছো উনি এখানে আমাকেই শুধু দেখতে এসেছেন। এরকম অনেকেই আছে যারা এখানে শুধু আমাকে দেখতেই আসে। এসব শুনে বেচারা রাঘবের মনটা খারাপ হয়ে যায়। রাঘব ওর ফোনটা বের করে দেখ, টাকাগুলো খরচ করছি, এগুলো যদি কফি শপে খরচ করি, আর যাই হোক আমরা দুজন একসাথে বসে কফি তো খেতে পারবো, প্রত্যেক সপ্তাহে আমাকে এখানে আসতে হবে না, একটু ভেবে দেখো না। প্রার্থনাও মনে মনে রাঘবকে পছন্দ করে। নাম্বারটা কি দেবে? আমি টেক্সট করব, নাম্বার নোট করো। হ্যাঁ বলো। এই বেটা ছাগল, ফোনে এরকম কেউ নাম্বার নোট করে নাকি? কত লোক আমাদের দেখছে, সবাই কি ভাববে? তাহলে আমি কি করব? আমাকে ওই শার্টটা দাও। শার্টের কোয়ালিটি বলার বাহানা করে প্রার্থনা রাঘবকে নাম্বারটা বলে দেয়। লুচ্চার লুচ্চার নাম্বারটা জপতে জপতে শপিং মলের এক কোণে চলে আসে। প্রার্থনাকে ফোন করে, তুমি কিছু মনে করো না, নাম্বারটা ভুলে যাবো দেখে তোমাকে কিছু না বলেই চলে এসেছি, আমি কি রাতে কল করব? তোমাকে করে আছে। রাত হয়ে যায়, রাঘব অধীর অপেক্ষায় আছে কবে যে প্রার্থনা কল করবে। এর ঠিক কিছুক্ষণ পর প্রার্থনা কল করে। রাঘব তো ভীষণ খুশি। আমি তো মনে করেছিলাম তুমি হয়তো কল করবে না। আচ্ছা যাই হোক, আমরা কি দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই। সকাল 4টায় দেখা করলে কেমন হয়? সকাল 4টায়? এত সকাল? কেন আসতে পারবে না? না না না, আমি আসবো না। এর জন্য বলছিলাম সকাল 4টায় দেখা করা কিছুটা অদ্ভুত লাগে না? কথা বলছিল। রাঘব বেচারার মনটা খারাপ। সকাল সকাল উঠেছে তো উঠেছে, এর উপর দিয়ে এত সকাল কে সাইকেল চালায় বলুন তো? কোনো কথাই বলছিল না। প্রার্থনা বলে, তুমি না আমার সাথে দেখা করতে চেয়েছিলে, তো চুপ করে আছো কেন? আমি আর কি বলবো, তো দেখা করতে কেন চেয়েছিলে? আচ্ছা এসব বাদ দাও, তুমি কাজবাজ কি করো? সবার মতো করে আমিও বিএ কমপ্লিট করি, এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে আছি, মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম হয়ে যায়। আচ্ছা তুমি কোথায় থাকো? এই শহরেই তো থাকি। আসলে আমার বাবা অমুক জায়গায় থাকেন। সত্যি কথা বলতে আমার বাবা মা কোথায় কোথায় শুধু ঝগড়া করেন, এর জন্য আমি আমার বন্ধুদের সাথে আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকি। আচ্ছা তুমি এবার বলো, হোর্সের দোকানে কাজ করো, তোমার ঘর কোথায়? তোমার বাবা মা কোথায়? তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ নাকি? হ্যাঁ এটা ঠিক, তুমি আমাকে জানার জন্য জিজ্ঞেস করলে, আর আমি এখন জিজ্ঞেস করেছি তো ইন্টারভিউ হয়ে গেল, তাই না? যাই হোক, প্রার্থনাও ওর পরিচয় দেয়। ধীরে ধীরে তাদের দুজনের বন্ডিংটা স্ট্রং হতে শুরু করে। একদিন প্রার্থনা ওকে সুইমিং পুলে নিয়ে যায়। প্রার্থনার ফিগার দেখে রাঘব নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, এটা ওটা বাহানা দিয়ে বাইরে চলে আসে। কিছুক্ষণ পর প্রার্থনা এসে জিজ্ঞেস করে, হঠাৎ করে চলে আসলে কেন? রাঘব বলে, সরি, তোমাকে আমি ওর মতো ভালোবাসতে চাই। কিন্তু প্রার্থনা জানায় ওর কিছু সময় লাগবে, ও ভেবে জানাবে। এভাবেই 1 সপ্তাহ চলে যায়, কিন্তু এখনো প্রার্থনা কিছুই জানায়নি। আজ প্রার্থনার উত্তর জানার জন্য রাঘব শপের বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর প্রার্থনা যখন ওর বান্ধবীর সাথে শপ থেকে বেরোয়, ওই দেখ কে এসেছে, তুমি এখানে কি করছো? 1 সপ্তাহ হয়ে গেছে কিন্তু তুমি আমাকে কিছুই জানাওনি। 1 সপ্তাহ ধরে এত কি ভাবছো? আমি তো পরের দিনই হ্যাঁ বলে দেব ভেবে নিয়েছিলাম, কিন্তু
তুমি কলই করলে না। তুমি বলেছিলে তুমি কল করবে, এত লজিক দেখিও না। হ্যাঁ, তোমার লজিক ঠিক আছে, আমি বলেছিলাম আমি কল করব, কিন্তু তোমার তো উচিত ছিল আমাকে বারবার কল করা। তুমি যদি 5বার কল করতে, ওকে ঠিক আছে এই ছেলেটা সিরিয়াসলি ট্রাই করছে, ওকে একটা চান্স দিয়ে দেখি, এরকম আমার মনে হতো। আচ্ছা বুঝতে পেরেছি, তুমি আমাকে ভালোবাসো। তো আমি তো লাস্ট উইকই ডিসাইড করে নিয়েছিলাম, কিন্তু তুমি লেট করলে, তার মানে এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। প্রার্থনা একটা মুচকি হাসি দিয়ে রাঘবের বাইকে ওঠে। রাঘব তো ভীষণ খুশি, প্রার্থনাকে ওর বাসার সামনে নামিয়ে একটা কিস প্রার্থনার কাছে আবদার করে। প্রার্থনা ও রাঘবকে বারণ করে না। পরের দিন রাঘব প্রার্থনাকে নিয়ে ওর বাসায় আসে, ওর বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। এই হলো মুকুন্দ আর ও এন্ডি। তবে যখন এই দুজন একটু ক্লোজ হতে যায়, তখনই এখানে রাঘবের কোনো না কোনো বন্ধু চলে আসে। বিষয়টা একদম প্রার্থনার পছন্দ হয় না। রাঘবের তো আর থরসই ছিল না, ও প্রার্থনার সাথে ইন্টিমেট হওয়ার জন্য একেবারে পাগল হয়ে যায়। কোনোভাবে ওর বন্ধুদের বুঝিয়ে শুনিয়ে কয়েকদিনের জন্য বাইরে পাঠিয়ে দেয়। এরপর প্রার্থনাকে ফোন করে বলে, তুমি সবসময়ই বলো না তোমার প্রাইভেসি দরকার, এরা কখনো কি বাইরে যাবে না? তো আজ চলে আসো, বাসায় কেউ নেই, শুধু তুমি আর আমি। কিন্তু আজ প্রার্থনা কেন জানি এত ইন্টারেস্ট দেখাচ্ছিল না। প্রার্থনা বলে, আমার কাজ আছে, আমি আজ আসতে পারবো না। এতে করে রাঘবের মনটা খারাপ হয়ে যায়। এর ঠিক কিছুক্ষণ পর কলিং বলে কেউ বেল দেয়। রাঘব দরজাটা খুলে দেখে প্রার্থনা, এর মধ্যে এরকম একটা ড্রেস, হাতে বিয়ারের বোতল। প্রার্থনাকে তাড়াতাড়ি টেনে ভেতরে আনে। রাঘব আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিল না। এই ছাড় তো, আমি রোমান্সের তাড়াহুড়ো মোটেও পছন্দ করি না। তাহলে চলো আমরা স্লো মোশনে ট্রাই করি। ও শোনা গো, অতিরিক্ত হয়ে যাচ্ছে, একটু ওয়েট করো, এদিকে আসো। প্রার্থনা ওয়াইন আর স্যান্ডউইচের প্যাকেট দুটো ব্যাগ থেকে বের করে। তোমার কাছে কি ক্যান্ডেল আছে? এদিকে লুচ্চার বেটা শুধু প্রার্থনার দিকেই তাকিয়ে আছে। ক্যান্ডেল? ক্যান্ডেল দিয়ে কি করবে? এত লাইট আছে, তারপরে তোমার ক্যান্ডেল লাগে? চোখে কম দেখো নাকি? প্রার্থনা রেগে গেলে, ও বুঝতে পেরেছি, ক্যান্ডেলে ডিনার করবে, তাই তো, আমি এক্ষুনি আনছি। রাঘব ক্যান্ডেল এনে দেখে প্রার্থনা এখানে নেই। হায় রে, চলে গেল নাকি আমার লটইটা? রাঘব টেনশনের মধ্যে পড়ে যায়। বেডরুমে তাকিয়ে দেখে লটই বিছানার উপর শুয়ে আছে। आज फिर तुम पे प्यार आया है आज फिर तुम पे प्यार आया है आज फिर तुम पे प्यार आया দুজন এখনো শুয়ে আছে। প্রার্থনা বলে, রাঘব তুমি কি তোমার গার্লফ্রেন্ডের জন্য এক কাপ কফি বানিয়ে এনে খাওয়াতে পারো না? রাঘবের মন তো চাচ্ছে না প্রার্থনাকে রেখে উঠতে, কিন্তু উঠতে তো হবেই। আমার শর্টটা কোথায় গেল রে? এটার ইলাস্টিক এত টাইট হলো কি করে? सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। মক্কল, ওটা আমার স্কার্ট। কি? তো কি হয়েছে বেবি, ভালোই তো লাগছে। কিছুক্ষণ পর দুজন ছাদে আসে। এরা দুজন তাদের অপোজিট ফ্ল্যাটে থাকে। এই তো 2-3 দিন হলো এসেছে। সম্পর্কের দিক দিয়ে তাদের মতোই দুজন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। একজনের নাম অমর আর অন্যজন দীক্ষা। এই অল্প সময়ে সবার মধ্যে ভালোই একটা বন্ডিং হয়ে গেছে। এদের ব্যায়াম দেখে প্রার্থনা মজা নিতে শুরু করে। দেখছো সকাল সকাল কি শুরু করেছে? একটার কান দিয়ে আর একটা পা রেখে কি নারিং বিরিং করছে। চুপ করো তো তুমি, ওরা শুনলে খারাপ পাবে। এদিকে আজ রাঘবের ডি বলে, কিরকম হেল্প লাগবে? চাল লাগবে নাকি ডাল লাগবে? আমাদের কাছে 70 টাকা কিলো দামের চাল আছে, কি চাই? তুই মুখটা বন্ধ করবি? বুঝতে তো দেখি হয়েছে। এরকম কিছু না, আসলে আমার বাবা মা কল করে জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই নাকি আমার ফ্ল্যাটে এসে উঠবেন। আমি আর ওমর যে একসাথে আছি, ওনারা এটা জানেন না। হঠাৎ করে ওনারা যদি আমাদের এভাবে দেখে ফেলেন, বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা যদি কিছু মনে না করো, তো অমরকে একটা দিনের জন্য কি তোমাদের এখানে থাকতে দেবে? ও তোমাদের কোনো ডিস্টার্ব করবে না, ফ্লোরেই ঘুমিয়ে পড়বে। ও আচ্ছা, এই বিষয়। এখানে এমনিতেও 3জন ছেলে থাকে, তো অমর আসলে সমস্যা কোথায়? তোমার কি কোনো সমস্যা আছে রাঘব? রাঘব বলে, আরে না, কি যে বলো। দীক্ষা অমরের ব্যাগ, ওর কাপড় যা যা ছিল সব রাঘবের বাসায় এনে দে। বেবি হ্যাঁ, আপনি যেটা ভাবছেন ওটাই বেডরুমে আছে হয়তো। তোকে আমি দেখেই বুঝে গিয়েছিলাম রে অমর, তুই তোর কমর ভালো ইউজ করিস, তাই না? এই নাও, কোন ফ্লেভার রে? চকলেট? ও। প্রার্থনা বলে, তুমি সবকিছু একা ম্যানেজ করতে পারবে তো দীক্ষা? আমি কি আসবো? দীক্ষা বলে, তুমি আসতে তো ভালোই হয়। রাঘব তো মোটেও প্রার্থনাকে ছাড়তে রাজি হচ্ছিল না, কিন্তু কিছু তো আর করার নেই। কিছুক্ষণ পর দীক্ষার বাবা মা ওর বাসায় এসে উঠেন। পাপা ও আমার রুমমেট প্রার্থনা। হাই প্রার্থনা, নামটা খুব সুন্দর তো। আন্টি পুরো ঘর ঘুরে ঘুরে দেখেন, সিসি ক্যামেরা থেকে কম না। এটা কি? ওহ, এটা বাথরুম।
আন্টি, ওটা আমার ভাইয়ের, ও এখানে এই পাশের একটা কলেজে পড়ে, মাঝে মধ্যে এখানে আসে, মনে হয় ও আর নিতে ভুলে গেছে। ও আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ পর আঙ্কেল দীক্ষাকে বলেন, মা আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে পাপা। আঙ্কেল রুম থেকে বেরিয়ে দেখেন মুকুন্দ ব্যাগ ভর্তি করে বিয়ার নিয়ে রুমে ঢুকছে। উনি তখন চুপি চুপি রাতে যে দুটো মেয়ে থাকে, আমি দীক্ষার ফাদার। রাত অনেকটা হয়ে গেছে, সব বাড়ি হয়তো বন্ধ করে দিয়েছে। অপরিচিত শহর, কোথাও খুঁজে পাবো কিনা তাও জানি না। আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারি? আরে আঙ্কেল কি যে বলেন, আসেন আসেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ ধন্যবাদ। আঙ্কেল তো মহা খুশি। কয়েকটা চিপস নেই দেবো? আঙ্কেল চিপস কম আছে। আমরা জানি আপনি ফ্রিতে আমাদের লুটার জন্য এখানে এসেছেন। আরে ভাই তুই একটু কথা কম বলবি? আমি একটা সাইটে গিয়ে বসছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওল্ড পিস রে ভাই। রাঘব বলে, ওল্ডটা নিউ যাওয়ার পরই বুঝতে পারবি। এইরকম শ্বশুর পাওয়া ভাগ্যর ব্যাপার বেটা। ওমর তো ছক্কা মেরে দিল। এদিকে প্রার্থনা রাঘবের কাছে না এসে আর পারছিল না। অনেকক্ষণ ধরে রাঘবের সাথে কথা হয়নি, ফোনও ধরছে না। দরজা খুলেই দেখে ওরা কখন স্টার্ট করেছো? রাঘব কিছু বলতেও পারছিল না। এদিকে আঙ্কেল প্রার্থনা, তোমরা দুজন যখন লাভার কনফিডেন্টলি বলো। আঙ্কেলের সাথে কিছুক্ষণ ভালো মন্দ কথা বলে প্রার্থনা দীক্ষার রুমে চলে আসে। এদিকে আসো প্রার্থনা, এটা ট্রাই করো। আমার মা খুব ভালো রান্না করতে পারেন, আমি ওনার রান্না খুব মিস করি, তুমিও খাও। এদিকে দীক্ষা একটা মুচকি হাসি দেয়। ও আবার অমরের কাছে যাওয়ার প্ল্যান করছে না তো? হাই গাইস, এই ও আবার কোত্থেকে এলো? মোড়ার উপর খাড়া আর কি। এই অমর, তুমি আমাকে বলেছিলে না এই মিঠাইটা তুমি খুব পছন্দ করো, আমি তোমার জন্য নিয়ে এসেছি। আচ্ছা, একটা রাত দেখা না করলে কি হয় না বলুন? একটু আগে একটা বাঁশ খেয়ে গেছে, এবার ওর কপালে না জানি কি আছে। অমর বেচারা, আমার লাগবে না, তুমি এখন যাও। তুমি এসব কি বলছো? তুমি এখানে অনেকদিন হয়ে গেছে, ভাবলাম একটু বিয়ার খেয়ে আসি। সরি সরি। আচ্ছা অমর কে রে দীক্ষা? তোর বয়ফ্রেন্ড কি? অ্যান্ডি বলে, এই যে পাতলা কোমরওয়ালা, ওই অমর। হাই আঙ্কেল। হাই। তুমি ওই প্রার্থনার বয়ফ্রেন্ড, আর আমার মেয়ে এই পাতলা কোমরওয়ালার। সরি পাপা, ও আমার বয়ফ্রেন্ড, ও মডেলিং করে। আমি অনেকদিন ধরেই ভাবছি তোমাদের সাথে ওর পরিচয় করাবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না। পাপা, মাকে এই বিষয়ে কিছু বলো না। আমি কেন আবার এসব বলতে যাব? আমি বিয়ার খেয়েছি, এটা যদি তুই তোর মাকে না বলিস, আমিও তোর কথা বলবো না। ডিল ফাইনাল? ওকে, এবার তুই গিয়ে নিশ্চিন্তে ঘুমা। বাই। আরে যাও যাও, আর দিকে তো দেখাতে হবে না। এভাবে আরো কিছুক্ষণ সময় চলে যায়। আঙ্কেল একটু বেশি খেয়ে ফেলেন, ঠিক মতন দাঁড়াতে পারছিলেন না। সবাই ধরাধরি করে এই হ্যান্ডি বডি স্প্রে এনে নিচ থেকে উপর পর্যন্ত মারে। একটু মুখে মেরে দেই, গন্ধ করছে। দূর, তুইও ফাইজাল করে এবার বন্ধ করতো। এরা সবাই কোনোভাবে আঙ্কেলকে ধরাধরি করে দীক্ষার রুমে পাঠিয়ে দেয়। সিন আসে পরের দিন সকালে। আঙ্কেল আন্টি বেরিয়ে পড়েছেন। এদিকে এরা তিনজন মিলে একটা কারের শুধু গ্লাসই পরিষ্কার করছিল। এই আবার আসবো রে কোনো একদিন, বাই। দূরে আমরা। উনাদের জন্য পুরো রাতটা বরবাদ হয়ে গেল। চলে আসো ডার্লিং। দুজন দৌড়ে দুজনের কাছে আসে। দীক্ষা তো ব্যাঙের মতো লাফ মেরে ওমরের কুলে উঠে যায়। হাসি খুশি আর আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে এভাবেই কিছুদিন চলে যায়। হঠাৎ করে একদিন প্রার্থনা ওর বাড়িতে চলে আসে। রাতে রাঘবকে ফোন করে সরি বলে, কারণ ও রাঘবকে না জানিয়েই চলে এসেছে। তুমি কাল সকালে সময় মতো চলে এসো, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। পরের দিন সকালে রাঘব প্রার্থনার দেওয়া লোকেশন ফলো করে এখানে চলে আসে। রাঘব এসেছে জানতে পেরে প্রার্থনা দৌড়ে আসে। তুমি কিছু মনে করো না, এখন তোমাকে আমি হাক করতে পারবো না। রাঘব বলে, আরে না, এটা কোনো বিষয় হলো? আমি তোমাকে বলেছিলাম না? এই হলো রাঘব, ও আমাদের এখানের বিয়ের ফাংশন দেখতে চেয়েছিল, তাই আমি ওকে এখানে আসতে বলেছি। রাঘব, উনি আমার মা আর উনি আমার পাপা। আন্টি, ছেলেপক্ষ এসে গেছে। রাঘবের মাথায় তো ঘন্টা বেজে ওঠে। ছেলেপক্ষ? সবাই আসো তো। রাঘব, তুমি এখানেই থেকো। কিছুক্ষণ পর বরকন্যাকে সামনে এনে পরিচয় করানো হয়। প্রার্থনা বারবার রাঘবের দিকে তাকাচ্ছিল। এই দিদি এটা দেখে রাঘবকে বলেন, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? ওখানে গিয়ে বসো। আসলে ভদ্রতা দেখানো ছিল একটা অজুহাত মাত্র। আসলে রাঘব যে প্রার্থনার দিকে তাকাচ্ছে এটা দিদি সহ্য করতে পারছিল না, তাই বাহানা করে প্রার্থনা যাতে ওর দিকে না তাকায় এর জন্য রাঘবের সামনে দাঁড়িয়ে থাকেন। রাঘব ছেলেটার সাথে প্রার্থনাকে দেখে অনেক কষ্ট পায়। প্রার্থনাকে না জানিয়ে ও বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর প্রার্থনা রাঘবকে না দেখে রাঘবকে কল করে। রাঘব এতক্ষণে হায়দ্রাবাদে প্রায় কাছাকাছি চলে এসেছে। প্রার্থনা বলে, তুমি হঠাৎ করে চলে গেলে, আমাকে বললেও না। আমি তোমাকে বলেই আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি অনেক বিজি ছিলে, তাই আর বলতে পারিনি। তুমি এত তাড়াতাড়ি চলে গেলে কেন রাঘব? রাঘবের তো অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, কিন্তু সব কষ্ট বুকে চেপে রেখে ও প্রার্থনাকে বলে, আমাকে বিয়েতে বলবে তো? প্রার্থনা রাঘবকে সরি বলে, ফ্রি হয়ে আমাকে কল করো, আমি তোমাকে অনেক মিস করবো প্রার্থনা।
প্রার্থনা রাঘবকে প্রপোজ করে, আই লাভ ইউ রাঘব, আমিও তোমাকে অনেক মিস করব। আচ্ছা, এখানে তো সবকিছুই ঠিকঠাক চলছিল, তাহলে হুট করে কি এমন হলো যে তাদের মাঝখানে বিয়ের দেয়াল এসে দাঁড়ালো? প্রার্থনা কি বাধ্য হয়ে এই বিয়েটা করছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? রাঘব কি পারবে তার ভালোবাসাকে ছিনিয়ে আনতে? এই প্রশ্নের উত্তর মিলবে আমাদের মুভির দ্বিতীয় পার্টে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের আজকের এই মুভির এক্সপ্লেনেশন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।